কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। তাতে যা হয় হবে হোক বলে আমি ওই চাকরিটা দিলাম ছেড়ে। প্রথম অ্যাফেয়ার, প্রথম দেখা সব কিছুই সুমনের গানের মতো। প্রথম প্রেমে পড়ার পরে সবাই পস্তায়। পেশাদারি জীবনে এই এই শঙ্কা, এই ভয়, এই ঝুঁকিটা নিতেই হবে। ভয়টাই না সত্য, আর যাবতীয় মানুষ যা যা করে, ভালোবাসা, প্রেম, সাহস, প্রতিবাদ, প্রতিরোধ, এগুলো সব পাল্টে যেতে পারে। যেটা পাল্টায় না সেটা ভয়। সেই ভয় কি আমার নেই? সেই শঙ্কা কি আমার নেই? প্রতিবাদ যদি করি তাহলে পুরস্কার ফিরিয়ে দিতে হবে, তো যে কোনো একটা পথ বেছে নিতে হবে। প্রতিবাদের পথটাই আমি বেছে নেব, পুরস্কারের থেকে সেটা আমার কাছে বা আমার দলের কাছেও ইম্পর্টেন্ট ছিল। আমি ব্যান হই, কি করা যাবে, হব। সবাই যখন ভয় পায় এইটা করো না, হল পাবো না, আমরা সরকারি হল পাই না। আমরা একটি নাটক করেছি, সেই কারণে সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রান্ট আমাদের জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। স্যালারি গ্রান্ট বন্ধ হয়ে যাওয়ার পরে খুবই খারাপ অবস্থায়, দিন আনি দিন খাইয়ের অবস্থায় আমরা আছি। মানুষ এখন এত পাল্টে যায় অবলীলায়, তার চোখে কালিও পড়ে না। আমি যদি অন্যায় না করি, আমি যদি লোভ না করি, তাহলে কিসের আপোষের প্রশ্ন আসছে? ক্রমাগত লড়াই চালিয়ে যেতে পারি, কিন্তু সেই অন্যায় হচ্ছে ক্ষমা করে দিন, মাপ করে দিন, আর করবো না, সেই উচ্ছবৃত্তি, সেই নীচ জায়গায় নামা, নিজের সঙ্গে তঞ্চকতা করে শিল্প চর্চা করার থেকে আমি বাজে কথা বলবো না, অন্য কিছু করা ভালো। একটাতে লড়াই করছি, আর একদিক থেকে সাবসিডি নিচ্ছি। এই দুটোর পরস্পর বিরোধী অবস্থান থেকে কোনো স্পষ্ট বার্তা দেওয়া মুশকিল হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, নাট্য নির্দেশক, অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায় রয়েছেন। দাদাকে স্বাগত। প্রথমেই যেটা বলার, যে এই সময়টা নাটকের সময় বলা হয়, মানে ফেস্টিভ্যাল চলছে, একাডেমি, এই সময়টা মানে গিজগিজ করা দর্শক যেটাকে বলে, এইটা তোমাদের জন্য কতটা উপভোগ করার সময়? হ্যাঁ, মানে সব দিক থেকেই কলকাতা এবং পশ্চিমবঙ্গে এটা ফেস্টিভ্যাল মুড আর কি। আমাদের যারা বিদেশে বন্ধুবান্ধব থাকে তারা বলে যে ইউরোপের যে উইন্টার, তার থেকে উইন্টারটা অনেক বেশি সুন্দর, সহনীয়। ফলে সারা কলকাতা জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়েই তো নানা রকমের মেলা হয়। নাট্যমেলাও তার একটা অঙ্গ, সাংস্কৃতিক অঙ্গ। ফলে আমরা এই সময় যারা কলকাতা কেন্দ্রিক থিয়েটার করি, কলকাতার বাইরে যে অজস্র মানুষ, অজস্র জেলা শহর, মফস্বল, এবং এই দুটো মেন যে ডিস্ট্রিক্টের তিনটে শহর ছাড়াও যে অন্যান্য জায়গায় অনেক মানুষের সঙ্গে সংযোগ হয়, আমাদের থিয়েটার নিয়ে যাই, তাদের সঙ্গে একটা আদান প্রদান হয়, শুধু কালচারাল না, সোশ্যাল বা পলিটিক্যাল কথাবার্তা হয়। ফলে আমার যে দেশ বা আমি যেখানে জন্মেছি বা আমার যে ভাষা, সেই ভাষার যে ভূখণ্ড, তার সঙ্গে একটা সংযোগ তৈরি হয়, এবং এটা খুবই আমাদের ক্ষেত্রে যেরকম অক্সিজেনের কাজ করে, একই সঙ্গে আমাদের দলে যারা নতুন, যারা এখনও কলকাতা শহরের বাইরে সেরকমভাবে বাংলাকে দেখেনি, চেনেনি, তাদের কাছে একটা বিরাট অভিজ্ঞতা। যখন এই সময়টা একাডেমি যাও এবং তোমার নির্দেশনায় যে সমস্ত নাটকগুলো পরিবেশন হয়, তো একটু বলো যে কোনো মানে কোনো স্পেশালিটি কি রাখো যে এই সময়টার জন্য, যে এই সময়ের জন্য নাটকের তোমার তরফ থেকে কোনো বিশেষ ভাবনা থাকে কি? না, আমি এবং আমার দল আমরা বিশ্বাস করি যে যে থিয়েটার যে কারণে করছি তার একটা নির্দিষ্ট আদর্শ আছে, এবং আমাদের যে গ্রুপ থিয়েটারের ঐতিহ্য বা পরম্পরা, বা আমাদের যে কলকাতা থিয়েটার, যেটা আমাদের ওই উত্তর কলকাতার থিয়েটারের পরবর্তী সময় বহুরূপীকে কেন্দ্র করে তৈরি হলো, বা তারও আগে গণনাট্যের যে ধারা, সেই ধারার যে থিয়েটার, সেখানে সবসময় মানুষের জন্য, মানুষের সাপেক্ষেই থিয়েটার কথা বলেছে। ফলে আজকে যখন ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের রাজনৈতিক এই যে অস্থিরতা, এই যে ধর্মের নামে বিভাজন এবং ধর্মকেন্দ্রিক রাজনীতির মধ্যে দিয়ে সমাজকে দুভাগে ভাগ করে দেওয়ার যে একটা ভয়ঙ্কর অস্বাস্থ্যকর রাজনীতি তৈরি হয়েছে, এবং সামনে ভোট, ফলে আরও তার উত্তাপ বাড়ছে। এই সময় দাঁড়িয়ে একজন সমাজ মনস্ক মানুষ হিসেবে, একজন শিল্পী হিসেবে, একজন নাট্যকর্মী হিসেবে আমার এবং আমার দলের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে সেই বার্তাটা দেওয়া যে এই সব কিছুর বাইরে আমার দেশ, আমার মানুষ
তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরই স্বার্থে, কারণ এই দেশটা শেষমেশ আমাদেরই দেশ। আমরা ভালো থাকলে দেশ ভালো থাকবে, দেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। এবং যারা গরিব মানুষ, যারা খেটে খায়, যারা ছাত্র, যারা অন্যান্য ফিল্ডে কাজ করে, এই যে দুটো যে ক্লাসিফিকেশন আছে, বড়লোক এবং গরিব মানুষ, শোষক এবং শোষিত, সবসময় শোষিতের পক্ষেই দাঁড়াতে হবে, কারণ শোষকের পক্ষে দাঁড়াবার জন্য একটা অংশ তো সারা পৃথিবী জুড়েই আছে এবং তারা সবসময় বড় লোকের পক্ষে, সরকারের পক্ষে, শোষকের পক্ষে দাঁড়ায়। ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে যারা এই সমস্ত কিছুর প্রতিবাদ করে, মানুষের জন্য সোচ্চার হয়, আমরা সেই পক্ষ নিয়েছি। আমিও এবং আমার দলও এখন সেই কথাই বলে, যে মানুষ বঞ্চিত, যে মানুষ শোষিত, যে মানুষ অত্যাচারিত, সে যে কোনো স্তরে, তার হয়ে কথা বলাটাই আমাদের কাজ এবং দায়িত্ব। দীনবন্ধু মিত্র পুরস্কার ফিরিয়ে দিয়ে যে প্রতিবাদের ভাষা তুমি দেখিয়েছিলে সেই সময়টা, তার পরবর্তী সময় থেকে যদি বলি যে এই যে নাটক বা সিনেমা সিরিয়ালের কাজের, সেই সময় কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল, যেটা একটা অস্থির পরিবেশ ছিল আরজি কর নিয়ে? প্রথম কথা, আমি দীনবন্ধু পুরস্কার ফিরিয়ে দিইনি, কারণ ওইটা পাওয়ার যে এলিজিবিলিটি সেটা আমার নয়, এটা চন্দনবাবু ফিরিয়েছেন। আমি শ্রেষ্ঠ নির্দেশকের একটা সম্মান, না ওটা শ্রেষ্ঠ নির্দেশক। দীনবন্ধু হচ্ছে যারা নাটককার তাদের দেওয়া হয়, মানে নাট্য একাডেমি এটা চালু করেছে, সেটা চন্দন সেন পেয়েছিলেন, শ্রদ্ধেয় চন্দন সেন, যার নাটক আমরা এখন করছি, বসন্তের বজ্রনির্ঘোষ। আমি পেয়েছিলাম দায় আমাদেরও বলে একটি নাটকের জন্য নির্দেশকের পুরস্কার। হ্যাঁ, সেটা আরজি কর পরবর্তী ঘটনা এবং তৃণমূলের কিছু নেতাই বলবো, নেতা অভিনেতা মিলিয়ে তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মনে হয়েছিল যে এটা রাখার কোনো মানে হয় না, কারণ প্রতিবাদ যদি করি তাহলে পুরস্কার ফিরিয়ে দিতে হবে, তো যে কোনো একটা পথ বেছে নিতে হবে। তাই প্রথমেই যেটা বললাম যে প্রতিবাদের পথটাই আমি বেছে নেব পুরস্কারের থেকে, সেটা আমার কাছে বা আমার দলের কাছেও ইম্পর্টেন্ট ছিল। সত্যি কথা বলতে কি, এটা অনেকে বলে বটে যে বিরোধিতা করলে কাজ চলে যায়, বিরোধিতা করলে কাজ চলে যেতে পারে। আমার ক্ষেত্রে এখনো পর্যন্ত এরকম কিচ্ছু ঘটেনি, এবং আমি এটাও বলতে চাই যে ঘটেনি শুধু না, অনেকে বলে থিয়েটার করলে ওখানে সিরিয়ালে কাজে নিচ্ছে না, বাদ দিয়ে দিচ্ছে, এরকম ঘটনা ঘটেছে, হয়তো তাদের ক্ষেত্রে ঘটেনি এটা বলতে পারবো না, কিন্তু এখন পর্যন্ত খুব সম্মানের সঙ্গে এই থিয়েটার করে আমি সিরিয়াল বা ওয়েব সিরিজ বা সিনেমা যতটুকুনি সুযোগ পাই মানে এই কাজ সামলে ওই কাজ বা আমাকে নেওয়া হয়, সেক্ষেত্রে এখনও পর্যন্ত আরজি কর পরবর্তী ঘটনার প্রেক্ষিতে আমাকে ব্যান করা হয়েছে বা আমাকে নেওয়া হয়নি বা আমার ক্ষেত্রে প্রশ্ন উঠেছে, এটা আমি অন্তত উপলব্ধি করিনি, ফলে আমার ক্ষেত্রে এটা খাটেনি। এই যে প্রতিবাদ স্বরূপ যে মনোভাব বা এই আপোষহীন বিষয়টা কি বরাবরই তোমার মধ্যে, নাকি নাটকের মঞ্চ থেকে পাওয়া এই জায়গাটা? না, এটা তো বরাবরই কিনা আমি বলতে পারবো না, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আমি যেভাবে থিয়েটারকে দেখি, শিল্পচর্চাকে দেখি বা থিয়েটার কেন করছি তার যদি কোনো অজুহাত আমার কাছে থেকে থাকে, তাহলে সেইটা নিশ্চিতভাবে আমার পূর্বপুরুষ, আমার অগ্রজরা, স্বর্গীয় উৎপল দত্ত থেকে শুরু করে তার পরবর্তী সময় যারা এই রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তারাই আমার আদর্শ, তাদেরই আমি উত্তরসূরি। ফলে আমার থিয়েটার শুধুমাত্র শিল্পের জন্য শিল্পচর্চা নয়, আমার থিয়েটার মানুষের জন্য থিয়েটার, মানুষের সমাজ জীবনে, রাজনীতির ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে যেখানে যেখানে বাধাপ্রাপ্ত হবে, তার মনুষ্যত্ব বিঘ্নিত হবে, সেখানে থিয়েটার বা অন্যান্য শিল্প মাধ্যম কথা বলে এসেছে। আমি সে ধারাবাহিকতারই একটা অংশ মাত্র। ফলে আলাদা করে কিছু করছি বা আগে হয়নি এখন করছি বা পরবর্তীকালে করব, এরকম কোনো দৈব বাণীর মধ্যে দিয়ে আমি যেতে চাই না। এই ধারাবাহিকতায় যদি বলি, প্রবেশ করাটা অনেক ছোট থেকেই তো যে থিয়েটার করব, শিল্প, এই ব্যাপারটা তোমার মধ্যে কিভাবে আসে এবং কিভাবে শুরু করলে? না, আমি তো মফস্বলের ছেলে, মফস্বল না, কলকাতার উপকণ্ঠেই বলা যায়, বেলঘরিয়া বলে একটি জায়গায়। তা সেখানে তো রাজনীতিগতভাবে একটা আবহাওয়া ছিল, বামপন্থী দুটো ধারাই ছিল প্রবল, যে বামপন্থা সরকারের কাছে এবং যে বামপন্থা অতিবাম বলে মানুষের কাছে পরিচিত, তাছাড়া ওখানকার যে ট্র্যাডিশনাল কংগ্রেস, ফলে তিনটে যে মূল ধারা,
বাঙালি জীবনে 3টে ধারাই খুব সক্রিয় ছিল। তো ওখানে আমি যাদের সঙ্গে মিশে গেছি, ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি, তাদের মধ্যে যে ট্র্যাডিশনাল বাম মনস্কতার যে ধারা, তার থেকে একটু অন্য ধারায় তারা কাজ করতেন। বীরেন চট্টোপাধ্যায়ের কবিতা বলেন, প্রতুল মুখোপাধ্যায় এসে গান শোনান, মানে আমি কবি রাহুল পুরকায়স্থর কথা বলছি, যিনি প্রয়াত হয়েছেন। তিনি আমার মগজ ধোলাই করেছেন, মেন্টার বলা যায়। তার সূত্রে নবারুন্দার থিয়েটার দেখতে আসা, নবারুন্দাকে পড়া, ফলে ওই আবহটা এমন একটা ছিল যে আবহে আমি বড় হয়ে উঠেছি। সেই আবহ ট্র্যাডিশনাল যে বামপন্থী দল, তার থেকে একটু ভিন্ন গোত্রের। ফলে সেইখানের ওই নবারুন্দা পড়া, সুবিমল মিশ্র পড়া, বীরেন চট্টোপাধ্যায় পড়া, এই সব কিছু মিলিয়ে এদের এই যাপনটার মধ্যে দিয়ে আমার মধ্যে হয়তো একটু ভিন্ন স্বর, মানে বাম মনোভাবাপন্নই কিন্তু একটা ভিন্ন স্বরের উৎপত্তি হয়েছে। এবং সেখান থেকেই আমার শিল্পচর্চাতেও সেটা নিশ্চিতভাবে প্রভাব বিস্তার করেছে, এবং সেইভাবেই আমি এখনও শিল্পচর্চাকে দেখতে পাচ্ছি। এটা আমার সৌভাগ্য, এবং সেখানে আমার পাশে আমাদের দলের ছেলেমেয়েরা যারা সিনিয়র সবাই আছেন, তারা এখনও পর্যন্ত সহমত। সবাই যখন ভয় পায় এইটা করো না, হল পাবো না, আমরা সরকারি হল পাই না। আমরা একটি নাটক করেছি, সেই কারণে সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রান্ট আমাদের জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। তারপরেও যে দলের ছেলেমেয়েরা বলে যে না, যেটা সত্যি সেটা যতক্ষণ পর্যন্ত বলতে পারবো বলবো, তার জন্য যদি আমাদের হল না পাই পাবো না, দরকার পড়লে রাস্তায় যাব, যদি টাকা সরকারি ন্যায্য গ্রান্ট না পাই তাহলে নিজেরা মিলে থিয়েটার করব। এই মনোভাবটা ওদের আছে, ফলে আমিও এখনও আমার মধ্যে এই মনোভাবটা সজীব রাখতে পেরেছি। এই যে অনেকগুলো বছর কাটিয়ে ফেলেছো ইন্ডাস্ট্রিতে, সে অর্থে বলতে গেলে, যখন প্রথম শুরু করছো মঞ্চ অভিনয় এবং ক্যামেরার সামনে যে অভিনয়, প্রথম সুযোগটা কিভাবে আসে? সত্যি কথা বলতে কি, আমি একটা চাকরি করতাম, চাকরি এবং থিয়েটার বাঙালির যে স্বাভাবিক ধারা। আর তখন তো এইসব চ্যানেল ইত্যাদি এত আসেনি, ডিডি মানে দূরদর্শন ছিল, ফলে আমাদের ভাবনার মধ্যে এগুলো আসেনি, এবং আমরা কোনো ভাবতামও না। থিয়েটার করতাম, আড্ডা দিতাম, মানে আড্ডা মূলত আমরা 4 জনই দিতাম, আমি, ব্রাত্য বসু, সুমন মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, এরকম আরও অনেকে, বা কখনো কখনো কৌশিক সেন, দেবেশ, আমাদের যে ব্যাচটা আর কি। তখনও আমাদের মধ্যে এই ধারণা ছিল না, একমাত্র কৌশিক যে সফলভাবে এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন অনেক ছোটোবেলা থেকে সাফল্যের সঙ্গে এবং যোগ্যতার সঙ্গে বলা যায়, এবং এখন প্রায় একটা কাল্ট হয়ে গেছে কৌশিক আমাদের। সত্যি দীর্ঘদিন ধরে অসাধারণ সব চরিত্রে অভিনয় করেছেন, এখনও আছে তার ছেলে, সেও তো এখন তো জাতীয় স্তরে কাজ করছে। তো যাই হোক, কিন্তু একটা সময়ের পরে 2000 সালের সময় যখন ওই প্রাইভেট চ্যানেলগুলো আসতে শুরু করলো, সম্ভবত আলফা বাংলা, তারপরে জি বাংলা, তারপরে এই ইটিভি, তার একটু পরেই হয়তো, আমি ঠিক দিনক্ষণগুলো মনে রাখতে পারবো না। ফলে কি হলো, একটা কাজের অনেক স্কোপ বেড়ে গেল, ফলে অনেক অভিনেতা বা মানুষের দরকার হয়ে পড়লো। মানে যদি আমি খুব গোদাভাবে বলি যে মানে যে কোনো ইন্ডাস্ট্রি যদি বাড়ে, তার তো শ্রমিক দরকার হয়, কেরানি দরকার হয়, অফিসার দরকার হয়। সেরকমই টালিগঞ্জ ইন্ডাস্ট্রি শুধুমাত্র সিনেমা করতেন এবং ন্যাশনাল চ্যানেল ছিল, ফলে তার যে কাজের স্পেস যখন এই প্রাইভেট চ্যানেলগুলো এলো বেড়ে গেল, ফলে অভিনেতার আকাল পড়ল। ফলে সেখান থেকে হয়তো যারা আমরা থিয়েটারে অভিনয় করছিলাম তখন ইয়াং প্রমিনেন্ট লোকজন বলছে ভালো অভিনয় করে, ও ভালো অভিনয় করে, তাদের কাছেও হয়তো অফার গেল। এবং তার আগের যে আমাদের যে আগের প্রজন্ম, সেটা বলতেই হবে, চন্দন সেন, শান্তিদা, শঙ্করদা, সব্যসাচী চক্রবর্তী, মানে এরা, শুভাশিস মুখোপাধ্যায়, এরা যদি এইখানে এসে ক্যামেরার সামনে সফল না হতেন, তাহলে থিয়েটারের থেকে অভিনেতা নেওয়ার যে গরজ এই ইন্ডাস্ট্রির তৈরি হয়েছিল, সেটা হয়তো হতো না। ফলে তারা পাথফাইন্ডার, তারা সাকসেস পেয়েছেন বলেই পরবর্তী সময়ে আমরা খুব স্মুথলি ঢুকে পড়েছি। কৌশিক আমাদের বয়সী, কিন্তু সেও ওদের সময় ওই ইন্ডাস্ট্রিতে ঢুকেছে। ফলে এরকমই ওই যখন অনেক কাজের বহর এলো, তখন একটা আমাদের ডাক পড়লো। আমার মনে আছে তখন সম্ভবত আলফা বাংলা, রবিরঞ্জন মৈত্র মূলত এডিটার,
তার নির্দেশনায় একটি ইস্কাবনের বিবি বলে একটি সাপ্তাহিক ধারাবাহিক শুরু হলো আলফা বাংলায়। সেটা এভিএ মল্লিকা জালান প্রডিউসার ছিলেন। এবার থিয়েটারের সমস্ত যারা তখন এস্টাবলিশ, যারা আমাদের মতো যারা ইয়াং প্রমিজিং, তাদের অনেককে সেই সিরিয়ালে আলফা বাংলা ডাকলেন বা মল্লিকা জালান ডাকলেন বা রবিরঞ্জন মৈত্র ডাকলেন, বা তারা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে নতুন মুখ, নতুন থিয়েটারের লোকজনকে নিয়ে কাজ করব। সেইটা শুরু, সেইটা হয়তো উতরে গেছিলাম, পাস মার্ক পেয়েছিলাম। পরে তারপরে এ ডাকছে সে ডাকছে, এই করতে করতে কী হলো, এক সময় দেখলাম যে অভিনয়টা আমার পেশা হয়ে যেতে পারে। তখন ওই যে ডালহাউসির চাকরিটা আমি ছেড়ে দিলাম। তখনও পাকাপোক্ত হয়নি, তখনও বুঝতে পারিনি, যে সংশয় ছিল। কিন্তু আমার যেহেতু একটা ভালোবাসা ছিল অভিনয়, থিয়েটার, বা আমি সেটার মধ্যে বাঁচতে চেয়েছি, যখন সেই সুযোগটা পেলাম, তাতে যা হয় হবে হোক বলে আমি ওই চাকরিটা দিলাম ছেড়ে। তারপর থেকে লেগে আছি। তারপরে ডাকে এখনও অভিনয় করতে যাই, যেটুকুনি সময় ব্যস্ততা থাকে পেশাদারি, মানে অভিনয়ের ব্যস্ততা, তার বাইরে সবসময় থিয়েটারের সঙ্গেই থাকি। এই দলের ঘরে আসি, এটাই আমার দল। তার আগে আর যেখানে যেখানে পাঠ করেছি ওই থিয়েটারের মধ্যেই থাকি, পেশাগত কারণে অভিনয় করতে যাই। তার বাইরে আমার খুব একটা সংযোগ নেই। বললেন না যে পেশাগত কারণেই অভিনয়টা করতে, সেটা নিশ্চয়ই ক্যামেরার সামনের অভিনয়ের কথা বলছো। এবং এই দীর্ঘদিন ধরে যখন সিনেমা বা টেলিভিশনে অভিনয় করছো, এমন কোনো চরিত্র যেটা তৃপ্তি দিয়েছে মঞ্চের চেয়ে বেশি, সেই ঘটনা কি ঘটেছে? মুশকিলটা হচ্ছে যে এই যে এতদিন ধরে কাজ করছি, সেই কাজ করাটা যে পেশাগত কারণ সেটা তো আমি আগেই বললাম। আর যে কটা কাজ করেছি আমি থিয়েটারের জন্য তার থেকে অনেক বেশি কাজ ছাড়তে হয়েছে। তাতে মানে কোনো অনুশোচনা নেই, কারণ ফাইনালি থিয়েটারটাই করতে পেরেছি। আর পেশাগত অভিনয়ে এখন ব্যস্ততার দরুন আমি থিয়েটারে খুব একটা অভিনয় করি না, মূলত পরিচালনার কাজ করি। অন্যান্য কেউ ডাকলে মাঝে মাঝে খুব প্রয়োজন হলে মূলত দু একজন বন্ধুবান্ধব, এবং আমি মনে করি যাদের সঙ্গে কাজ করলে আমার ডেভেলপমেন্ট ঘটবে, তখনই আমি কাজ করি। তার মধ্যে সুমন মুখোপাধ্যায় একজন, অবন্তী চক্রবর্তী একজন, এরকম। এখন সত্যি কথা বলতে কি, ওরকমভাবে না, যেহেতু সিনেমা বা সিরিয়ালের ক্ষেত্রে বা অন্য যে ফরম্যাট এখন এসছে আমাদের ওটিটি, এই সবগুলোর ক্ষেত্রে অভিনয়ের যে পদ্ধতিটা, সেটা তো ক্ষণিকের একটা শট বা একটা মানে মুহূর্ত, ফলে একটা চরিত্র অনেকগুলো খণ্ডভাবে বিভক্ত হয়ে যায়। ফাইনালি যখন এডিটে যায় সেটার একটা পরিপূর্ণতা পায়। ফলে ওই মুহূর্তগুলো আমাকে যে ডেলিভার করতে হবে অভিনেতা হিসেবে, সেটাই আমার কাছে চ্যালেঞ্জ থাকে, যেইটা ফাইনালি নির্দেশক তার পরিকল্পনা মাফিক চিত্রগ্রহণ করেন এবং এডিটার সেটাকে জুড়ে একটা পূর্ণাঙ্গ কাহিনী বা একটা প্লট নির্মাণ করেন। কিন্তু আমার যে প্রসেসটা অভিনয়, সেখানে খণ্ডভাবে বিভক্ত। থিয়েটারের ক্ষেত্রে মজা হচ্ছে যে এই খণ্ডটা নেই, একটা অখণ্ড তৈরি হয়। ফলে তার একটা, এবং লাইভ, এবং সঙ্গে সঙ্গে তার একটা আদান প্রদান ঘটে যায়, যে আমি যেটা করছি তার অ্যাপ্রিসিয়েশন হচ্ছে, বা লোকে ডিসক্রেডিট করছে, না এটা ভালো হচ্ছে না। এই যে নগদ আদান প্রদানের যে শিল্পচর্চা থিয়েটার, সেইটার একটা অন্য মজা আছে ডেফিনেটলি। এবং প্রত্যেক দিন তাকে গড়ে তুলতে হয়, প্রত্যেক দিন সেটা মুহূর্তে আবার ভেঙে যায়, বালির ঘরের মতো, জোয়ার এসে ভেঙে দিয়ে যায়। তার একটা অন্য মজা আছে, তার মধ্যে একটা অন্য মাদকতা আছে। ফলে সেইটা যখন আমার প্রথম অ্যাফেয়ার বলা যায় থিয়েটার, ফলে প্রথম অ্যাফেয়ার, প্রথম দেখা সব কিছুই সুমনের গানের মতো, প্রথম প্রেমে পড়ার পরে সবাই পস্তায়। ফলে থিয়েটার নিয়ে আমি এখনো পস্তাই, মানে একটা থিয়েটারের অভিনয় করার একটা অন্য চার্ম আছে। তবে হ্যাঁ, সিরিয়ালের ক্ষেত্রে যেমন ওই আশাপূর্ণা দেবীর যে উপন্যাস অবলম্বনে যে সিরিয়ালটা হয়েছিল সুবর্ণলতা, ওই সিরিয়াল অনন্যা আমার বিপরীতে, আমি সুবর্ণলতার বাবার চরিত্রে অভিনয় করতাম। ওইটা, বা তোমায় আমায় মিলে বলে একটা স্টার জলসায় একটা সিরিয়াল হয়েছিল।
সেইটাও 3.5-4 বছর করেছিলাম। আমার সহ অভিনেতা ছিল আমারই বন্ধু তুলিকা, সেও খুব ভালো অভিনেতা, সেও থিয়েটারের মেয়ে। এই দুটো ক্ষেত্রেই খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম, পুরস্কারও পেয়েছিলাম, যদিও কোনো পুরস্কারের ক্ষেত্রে যাওয়া হয় না, নেওয়াও হয় না। তারপরে অনেকগুলো চরিত্র করেছি, কিন্তু এই দুটো চরিত্র অনেক দিন ধরে করেছি, অনেক মাস ধরে করেছি, অনেকগুলো বছর ধরে করেছি, এবং চরিত্রগুলো যেহেতু সাহিত্যের কাছাকাছি ছিল, সেগুলোর মধ্যে ফলে অনেক বেশি মানে লেয়ার ছিল, শেডস ছিল, ফলে খুব এনজয় করেছি খুবই। আর রিসেন্টলি একটা সৌরভের ছবিতে কাজ করলাম, সৌরভ পালতির ছবিতে। অসাধারণ। সৌরভ এত যত্ন করে তৈরি করেছে, এবং এত কমফোর্ট পেয়েছি, সব থিয়েটারের লোকেরাই কাজ করেছি বহুদিন পর একসঙ্গে, বা এই প্রথম বলা যায়। সেই চরিত্রটাও দারুণ, একটা অবসরপ্রাপ্ত মানুষ, যে এই নিঃসঙ্গতার যে জীবন আজকাল মধ্যবিত্ত জীবনে, অনেকগুলো অবসরপ্রাপ্ত বৃদ্ধ মানুষ, বৃদ্ধা তারা এক জায়গায় জড়ো হয়েছে, তারা নতুন করে আবার জীবনটা বাঁচতে চাইছে। সেটা ওই বয়সে আমি এখনো পৌঁছইনি, কিন্তু আগামী ভবিষ্যতের দিকে তাকিয়ে সেটা চরিত্রটা আমার খুব খুব ভাল লেগেছে। আচ্ছা, আমি এখানে একটা প্রসঙ্গ, যেটা তুমি বললে যে এই যে পেশাগত কারণেই পর্দায় অভিনয় করা, তো সেক্ষেত্রে তো আপনি চাকরি করতেন, চাকরি করার এবং নাটক দুটোই পাশাপাশি চলছিল। কিন্তু যদি পেশাগত কারণই হয়, তাহলে চাকরি এবং নাটকটাই থাকতে পারতো, তাহলে পর্দার অভিনয় সেক্ষেত্রে বেছে নিলেন কেন? ওটা তো আগেই বললাম যে আমি তো মূলত একজন শিল্পকর্মী। হ্যাঁ, শুধু শিল্পকর্মী। তো এখন থিয়েটারের ক্ষেত্রে যে পেশা হয়ে ওঠে না অনেকের, তা নয়। যাদের হয়ে উঠেছে আমাদের প্রজন্মের থেকে দেবশঙ্কর হালদার, গৌতম হালদার, এরা তো পেশাদার হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে হয় আমাদের কনফিডেন্সের অভাব ছিল, বা আমাদের পরিকাঠামো সেরকম ছিল না, যেটা গৌতম হালদার এবং দেবশঙ্কর হালদারের ছিল, যে স্বপ্নটা দেখতে পেরেছে, বা আমাদেরও অযোগ্যতা ছিল যে থিয়েটারের পরিকাঠামোর দিক থেকে পেশাদার হওয়ার যে অবস্থা, সেটা হয়তো আমরা অ্যাচিভ করতে পারিনি, যে কোনো কারণে হোক। কিন্তু আমি তো সাংঘাতিকভাবে চেয়েছি ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার যে সময়টুকু, ওটা সবসময় যেন একটা শিল্প আঙিনায় থাকতে পারি। সে অভিনেতা হিসেবে হোক, সে পরিচালক হিসেবে হোক, সে শিল্পকর্মী হিসেবে হোক। ফলে আমি যখন দেখলাম যে আমি অভিনেতা হিসেবে আমাকে বেচতে পারবো, মানে অন্যভাবে না নেওয়াই ভালো, মানে আমার অভিনয়টার একটা ক্রয় মূল্য আছে, তাহলে আমি ওখানে কেন কলম পেশাকে বেছে নেব? ফলে আমার যে ভালো লাগার জায়গাটা, যেটা আমার দক্ষতা বা যোগ্যতার জায়গা, এবং যেটার মধ্যে আমি ডুবে থাকতে ভালোবাসি, যেটা আমার জীবন একটা বলা যায়, ফলে আমি অবভিয়াসলি সেটাই করব। সেটা ঝুঁকি হতে পারে, সেটা আনসাকসেসফুল হয়ে যেতে পারতাম। সিরিয়ালের ক্ষেত্রেটা একটু বলো, যে তুমি যেই ধরনের ধারাবাহিক আগে হতো, এই যে সাহিত্য নিয়ে বলছিলে, সুবর্ণলতার কথা যদি বলি, এবং পরবর্তী সময় যেটা তুমি তোমায় আমায় মিলের কথাও বললে, আগে যে সাহিত্য নির্ভর গল্পগুলো হতো, এখন সেই সংখ্যাটা অনেক কমে গেছে, বলা ভালো যে নেই। তো এখন সিরিয়ালের ধরন, সেই যে প্যাটার্ন এসছে, সেইগুলোতে কতটা নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করো? না, স্বাচ্ছন্দ্য বোধ করি কি করি না সেটা খুব বড় কথা নয়, মানে বড় কথা নয়, পেশাদারিত্বের জায়গা থেকে এগুলো তো ভাবলে চলবে না। সবসময় ওল্ড ইজ গোল্ড, এই ভাবনাটাও খুব ক্লিশে। সেটা থিয়েটারের ক্ষেত্রেও অনেক রকম পরিবর্তন হয়েছে, অভ্যন্তরীণ পরিবর্তন, সেটা সিরিয়ালের আঙিনাতে হয়েছে, সিনেমাতেও হয়েছে, সব জায়গায় হয়েছে। এবার এই যে পরিবর্তনশীল সংস্কৃতি, সেটা তো বাজারমুখী, বাজার কেন্দ্রিক। বাজার যেরকমভাবে চাইছে, সিরিয়াল বা বাণিজ্যিক যে শিল্পচর্চা, ঠিক সেরকমভাবেই তাকে বাধ্য হতে হচ্ছে ওই দিকে যাওয়ার। হ্যাঁ, এখন বলাই যায় যে বাজার যেরকমভাবে চাইছে সেরকমভাবে দেবো কেন, কিন্তু সমস্তটাই তো বাজার কেন্দ্রিক। ফলে বাজার কেন্দ্রিক কোনো শিল্পচর্চা বাজারকে অ্যাভয়েড করে, বাজারকে অস্বীকার করে বেঁচে থাকতে পারে না, হতেই পারে না। তার মধ্যে কি ভালো কাজ হয় না? নিশ্চয়ই হয়। ওটিটিতে হয়, বাংলা সিনেমায় হচ্ছে, সিরিয়ালও হয়তো হচ্ছে, আমি ঠিক জানি না। যেমন এই গানের ওপারে বলে একটি সিরিয়াল হয়েছিল, অসাধারণ। আমি একটি মেয়েবেলা বলে কাজ করেছিলাম, আমি মিস করলাম, সেটাও আমার করে খুব ভাল লেগেছে। আমার উল্টো দিকে রূপা গাঙ্গুলি ছিল। কিন্তু এই দুটো ক্ষেত্রেই মানে যদি সঠিক অর্থে শিল্পচর্চা এবং সিরিয়ালের দুটোর মেলবন্ধন বলা যায়, এরকম এখন যেমন চিরসখা হচ্ছে,
লীনা গাঙ্গুলির প্রযোজনা। এই যে মানে সঠিক অর্থে শিল্প সাহিত্য বোধের যে বিকাশ সিরিয়ালের ক্ষেত্রে ঘটে, সেটা তো টিআরপি না থাকলে সেটা ঘটবে না। এবার যে যে এলিমেন্টগুলোর ক্ষেত্রে টিআরপি আছে, মানে মানুষ সেগুলো দেখছে, তা মানুষ সেগুলো দেখছে, অবভিয়াসলি যারা মেকার, সে প্রডিউসার হোক যেই হোক, তারা সেই দিকেই ঝুঁকতে বাধ্য হচ্ছে, কারণ দিনের শেষে তো এটা বাণিজ্য। এই বাণিজ্যটা তোকে অস্বীকার করে এটা তো করা যাবে না, এটা তো থিয়েটার নয়। ফলে বাণিজ্য যেটাতে হবে, বাণিজ্যের অভিমুখও সেই দিকেই ধাবিত হবে, সেটা শিল্প হোক, খেলা হোক, যা কিছু হোক। তাহলে আলটিমেটলি এটা যেহেতু বাণিজ্যিক বিষয়, ফলে বাণিজ্যকে এড়িয়ে কিছু করা যাবে না। সেই কারণে সিরিয়ালের ধরন পাল্টাচ্ছে, গল্প পাল্টাচ্ছে, খুব যে পাল্টাচ্ছে তা নয়, হয়তো দেখানোটা পাল্টাচ্ছে। তারপরে ওই যে হিন্দি কোনো বা মারাঠি কোনো গল্প বা সাউথ ইন্ডিয়ান কোনো গল্প হিন্দি বাংলা সিরিয়ালে অ্যাডাপ্ট করা হচ্ছে, এগুলো হচ্ছে। কিন্তু আমি পেশাদার অভিনেতা হিসেবে আমার কাজ হচ্ছে এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া এবং পরিবর্তনের সাপেক্ষে যে শিল্প তার সঙ্গে নিজেকে যুক্ত করে ফিট করে তোলা। এই অভিনেতা হিসেবে এটাই আমার কাজ। আর আমার যে ব্যক্তিগত পছন্দ অপছন্দের শিল্পচর্চা, সে অভিনয় হোক, নাটক হোক, সিনেমা হোক, অভিনয় হোক, যা কিছু হোক, সেটা আমি আমার মতো করে স্বাধীনভাবে করব, যেমন থিয়েটারে করি। যদি কোনো দিন মনে হয় এরকম ছবি আমার ভালো লাগছে না, কিন্তু আমি পেশাগত অভিনেতা হিসেবে সেখানে যোগ দিয়েছি, কিন্তু আমার যদি মনে হয় আমি আমার মতো করে একটা ছবি বানাবো। আমি সেই জায়গাটাতে আসছি যে শুধু নাটককে যে ডিরেকশনের কাজ ছাড়াও পর্দায় ডিরেকশন নিয়ে কোনো ভাবনা চিন্তা রয়েছে, সিনেমা সিরিয়াল? না, আমি একটা ছবি করেছি ধুলোবালি কথা বলে অনেক দিন আগে, কিন্তু প্রডিউসার বিভ্রাটের জন্য, মানে তার ব্যক্তিগত একটা বিপর্যয়ের কারণে সেই ছবিটা না আমি রিলিজ করতে পারলাম, না আমি অন্যান্য জায়গায় দেখাতে পারলাম। যদিও কলকাতা থিয়েটার ফিল্ম ফেস্টিভ্যালে সেটা দেখানো হয়েছিল, সম্ভবত 2021-এ বা 20-তে, আমার মনে পড়ছে না। নর্থ আমেরিকান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল, অস্ট্রেলিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল, কিন্তু প্রডিউসারের পারিবারিক এবং ব্যক্তিগত বিপর্যয়ের কারণে সেটা নিয়ে আমি আর বেশি দূর এগোতে পারলাম না, ওটা বাক্সবন্দি হয়ে পড়ে রয়েছে। কিন্তু ওখানে আমি, যারা দেখেছেন আমার ছবি ব্যক্তিগত স্তরে বা ওই যখন প্রিমিয়ার হয়েছে, প্রিমিয়ার মানে ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে, তাদের কাছে মনেই হয়েছে যে হ্যাঁ, বিপ্লব যেরকম কথা বলে শিল্প নিয়ে যা ভাবনা, তার সঙ্গে যে ছবিটাও বানিয়েছে তার মিল আছে, ব্যাস এইটুকুনি। এই যে আমরা একটু আগেই যে রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম, এবং ইন্ডাস্ট্রি কেন সর্বত্রই একটা রাজনীতির প্রেক্ষাপট রয়েছে সব জায়গা থেকে, এবং সেক্ষেত্রে বলা যায় যদি এই সময়টা অনেক স্ক্রিনিং কমিটি হচ্ছে, ছবি রিলিজের ধরন এবং কোন সময় ছবি আসছে, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রির কতটা লাভ হচ্ছে বা ভালো হচ্ছে, আপনার কি মতামত? না, মতামত অল্প জেনে দেওয়া যায়, আর একটা হচ্ছে পার্সপেক্টিভ তৈরি করা যায়, যে আমার প্রেক্ষিতে বলছি। সত্যি কথা বলছি কি, পুরো বিষয়টা মূলত সিনেমা নির্ভর আলোচনা যেগুলো হয়েছে, কালকেই দেখছিলাম, এইটা নিয়ে সত্যি আমার না কোনো মানে সেরকম খুব গভীর ধারণা নেই। মানে স্ক্রিনিং কমিটি মানে কি হয়, তা কি রিলিজের যে পদ্ধতি আছে কি আছে, আমি ঠিক ওগুলোর ঠিক ডিটেলস জানি না। আর এই যে ব্যান, একটা আমি নিজেই কথাটা তুললাম, প্রশ্নে ছিল না, ব্যান বলে একটা বিষয় হয়েছে অনির্বাণ, বা এটা দুঃখজনক মানে দুতরফের থেকেই দুঃখজনক। অনির্বাণদের মতো এরকম একজন সত্যিকারের একজন শিল্পী, একজন ক্রিয়েটার, এত ভালো ডিরেক্টর, অভিনেতা, সে যদি কাজ না করতে পারে, সেটা শেষমেশ কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষতি, এটা বুঝতে হবে। আবার একই সঙ্গে যদি এরকম হয় যে যারা ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার অন্যান্য যারা আছে, তারা যদি আবার মনে করে যে না, ওর যে কথাগুলো বা ও যে প্ল্যান প্রোগ্রামগুলো বলছে, সেটা যে একটা লার্জ স্কেলে মানুষের ক্ষতি করবে, সেটা আবার তাদের দিক থেকে তারা ভাবছে, কিন্তু আলটিমেটলি তো একটা শিল্পের ক্ষতি হচ্ছে। যে অনির্বাণের মতো একজন ছেলে যে ভালো ডিরেক্ট করতে পারে, প্রমাণ করে দিয়েছে একটা ছবি, একটা ওটিটি করে, অভিনেতা হিসেবে তো থিয়েটারে প্রমাণ করেছে, ফিল্মেও প্রমাণ করেছে, সে যদি কাজ না করতে পারে, সেটা খুব দুঃখজনক। এবার সেইটা যত তাড়াতাড়ি মিটে যেতে পারে, তত সবার পক্ষে মঙ্গলজনক, ফাইনালি বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে মঙ্গলজনক। এত ছোট জায়গা,
বাজার খুব একটা যে আছে তা নয়, খুব যে বড় ব্যবসা হয় তা নয়। সেখানে নিজেদের মধ্যে যা ভুল বোঝাবুঝি হোক, সেটা রাজনীতিকে কেন্দ্র করে হোক, ব্যক্তি ইগো থেকে হোক, যে সেগুলো অতটা ডিটেলস সত্যিই আমি জানি না, মানে যেহেতু আমি খুব একটা খবরাখবর রাখি না সেই কারণেই জানি না। সেটা দুর্ভাগ্যজনক আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে। আপনারা যে সময় শুরু করেছেন সেই সময়ের ইন্ডাস্ট্রি এবং এখন ইন্ডাস্ট্রি কি কি বদল আপনার চোখে পড়েছে? যদিও বদল পরিবর্তনশীলই ধর্ম, তবুও যেগুলো ভীষণ চোখে পড়ে। না, চোখে পড়ে আসলে সবসময় আমরা যারা মানে সবসময় এই পেছনের দিকটাকে ভালো বলি, সামনের দিকটাকে খারাপ বলি, এইটা এটা ঠিক নয়। আমি বলছি যে বদল অনেকগুলো হয়েছে। প্রথম কথা, অনেক ছেলে মেয়ে কাজ করছে, সেটা সত্যি দেখে খুব ভালো লাগছে, এবং তারা খুবই খুবই সিনসিয়ার, মানে মানে সব দিক থেকে। হ্যাঁ, এবার অভিনয় ক্ষমতা বা শিল্পগত দক্ষতা বা যোগ্যতা তো এদিক ওদিক থাকে, ফারাক থাকে, কিন্তু সামগ্রিকভাবে একটা ইয়াং জেনারেশন এখন যে টেলিভিশনে কাজ করছে, তারা মানে এত কনফিডেন্ট নিজেদের কাজে এবং এত পরিশ্রমী। আর সবচেয়ে যেটা ভালো হয়েছে, এই যে দিনরাত কাজের যে একটা আবহাওয়া ছিল সিরিয়ালে, সেইটা বন্ধ হয়ে একটা ভদ্রস্থ সময় হয়েছে। ফলে প্রত্যেকটি ছেলে মেয়ে বা আমরা অন্য কাজ করতে পারছি, অন্য ভালো কাজ দেখতে পাচ্ছি, অবসর পাচ্ছি, এবং একটা কাজ করার জন্য তো মিনিমাম একটা বিশ্রাম দরকার, সেটা পাচ্ছি। ফলে সেই দিক থেকে আমি খালি একটা দিকই বলবো, অন্য দিকগুলো নিয়ে অনেকে অনেক মানে তারা বিশেষজ্ঞ হতে পারেন। সেটা হচ্ছে যে কাজের নিয়মটা বেঁধে দেওয়ার ফলে যে একটা নির্দিষ্ট টাইম, এইটা বিশেষ করে যারা রেগুলার সিরিয়াল করি তাদের পক্ষে এটা দারুণ হয়েছে। মানে আমরা সময় পাচ্ছি, বিশ্রাম পাচ্ছি, ফলে এনার্জি পাচ্ছি কোনো পরের দিন কাজ করার। এবং এই সিরিয়ালের বাইরেও যে অন্যান্য জগৎ আছে তার সঙ্গে সংযোগ করতে পারছি। আর এখন আগে যেমন একটু ধীরলয়ে কাজ হতো, হ্যাঁ, একটা এপিসোড হয়তো দুদিন ধরে হলো, তারপরে সেটা একদিনে নামলো, এখন হয়তো একদিনে 1.5খানা এপিসোড হয়ে যায়। ফলে চ্যালেঞ্জ বাড়ছে, সেটা সুবিধে অসুবিধে আমি যাব না, কিন্তু একজন পারফর্মারের চ্যালেঞ্জ বাড়ছে যে এটা মুখস্থ করে এক্ষুনি ডেলিভার করতে হবে, 1 শটে এটা বলে দিতে হবে, সেকেন্ড টেক বা থার্ড টেক করার অপশান থাকছে না। সেটা আমাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা নেই, কিন্তু যারা নতুন তাদের ক্ষেত্রে মাঝে মাঝে একটু অসুবিধাজনক হয়। কিন্তু এটা চ্যালেঞ্জ হিসেবে নিলে সবাই এটা উপভোগ করতে পারবে। সেদিন শুধু অভিনেতা নয়, টেকনিশিয়ানদেরও তো চ্যালেঞ্জ। তারা কোনো হয়তো রিহার্সাল পাচ্ছে না অনেক সময়, হ্যাঁ, সিন আসছে সঙ্গে সঙ্গে ফ্লোরে চলে যেতে হচ্ছে। এইটা যে কারুর জন্য হচ্ছে না, এটা একটা পরিস্থিতি, এটার সঙ্গে অর্থনীতি জড়িয়ে, বাণিজ্য জড়িয়ে, ব্যবসা জড়িয়ে। ফলে কাউকে দোষ দিলে হবে না, এটা সময়ের দাবি, একটা ব্যবসার সময়ের দাবি, সেইটার সঙ্গে আমাকে উপযোগী হয়ে উঠতে হবে, না হলে তুমি বাতিল হয়ে যাবে, সিম্পল অ্যাজ দ্যাট। সিরিয়ালে যে টিআরপির একটা বিষয় থাকে, সেইটা কতটা মাথা ঘামায়নি এই সময়টাতে এসে? যে অনেক সময় আমরা ধারাবাহিকের যে মেয়াদটা সেটা অনেক 2.5 মাসে বন্ধ হয়ে যায়, আগের তুলনায় অনেকটা কমে এসছে এই যে সংখ্যাটা, বা সময় দেওয়া একটা ধারাবাহিককে যে দর্শক পছন্দ করছে কি করছে না, সেই সংখ্যাটা তো অনেক কমে এসছে। না, এটা তো আমি তো আবারও বলছি যে সম্পূর্ণটাই বাণিজ্য কেন্দ্রিক, ফলে বাণিজ্যিক ভিত্তিতেই সবটা দেখতে হবে। 2.5 মাস সময় দিলাম, সে বাণিজ্যিক স্ট্র্যাটেজিতে মনে হচ্ছে যে 2.5 মাসের বেশি দিলে আমার আরও লস হবে, তার থেকে এটাকে বন্ধ করে দিই। ফলে ওইটা নিয়ে বলার আমার কোনো এখতিয়ার নেই, কারণ আমি সিরিয়ালের ব্যবসাটা বুঝি না। কিন্তু হ্যাঁ, একটা যেহেতু এটা পেশা, একটা অনিশ্চয়তার জায়গা থেকে তো ভয়ঙ্কর হয় যে ধুম করে আমি আগে সিরিয়াল হতো কি 2 বছর চলবে, তারপরে সেটা হলো 8 মাস থেকে 1 বছর, এখন 2.5 মাস। ফলে একজন পেশাদার শিল্পীর ক্ষেত্রে এটা ভয়ানক, কি বলবো, ভয়ের জায়গা তৈরি হয়েছে যে কদিন চলবে, তারপরে আবার কি হবে, কতদিন বসে থাকবো। তো আমি বলবো পেশাদারি জীবনে এই শঙ্কা, এই ভয়, এই ঝুঁকিটা নিতেই হবে, থাকেই, সব পেশাতেই থাকে, এই পেশাতেও আছে, এটা আলাদা করে গুরুত্ব দেওয়ার কিছু নেই। আর টিআরপি, আবারও বলছি, টিআরপিটা বাণিজ্যের ব্যাপার। ফলে যারা বাণিজ্য করছেন, মানে প্রডিউসার এবং সেই বাণিজ্যের যারা মূল হোতা, চ্যানেল, এটা তাদের বিষয়। আমার কাজ হচ্ছে গিয়ে ওনারা যা চাইছেন সেই অনুযায়ী অভিনয় করা, তাদের সন্তুষ্ট করা। এবার ফলের দায়িত্ব আমার না, ফল যারা ভোগ করবেন তারা আমাকে ডেলি ওয়েজ বেসিসে আমাকে নিয়েছে, সেইটা আমি ডেলিভার করতে পারছি কি না
সেইটুকুনিতেই আমার কাজ এবং আমার দায়িত্ব। তারপরে টিআরপি ভালো হলে ভালো, আমার কাজের স্থায়িত্ব বাড়বে, একটু আনন্দও হবে, প্রডিউসাররা খাওয়ায়, চ্যানেল খাওয়ায়, এবং আমরা একটা পরিবারের মতো অনেক দিন একসঙ্গে থাকতে পারি, সম্ভাবনা তৈরি হয়, সেদিক থেকে খুবই ভালো। কিন্তু যদি না থাকে, সেটা যেন আমার দোষে না হয়, আমার ব্যর্থতার কারণে না হয়, সেইটা আমি কামনা করি। বাদ বাকি সবই বিজনেস স্ট্র্যাটেজি। একটু যদি ব্যক্তিগত জীবন সম্পর্কে জিজ্ঞাসা করি, এই যে নাটকের মাধ্যমে যে প্রতিবাদের ভাষা আপনার, সেক্ষেত্রে যদি কোনো সমস্যা, আপনি যদিও বলেন যে আপনাকে কোনোদিন এই সমস্যার সম্মুখীন হতে হয়নি, তবুও পরিবার কি কিছুটা সচেতনভাবে বলে যে সমস্যা হতে পারে, একটু ভেবে সেই রকম? ধরুন, আমাদের ক্যালিগুলা বলে একটি নাটক আছে, আমরা করি, এই বিজেপি সরকার আসার পরে করেছিলাম, আলবের কামুন নাটক। সেটা খুবই বিখ্যাত হয়েছিল, এখন আবার করি। সেখানে একটা সংলাপ আছে যে ভয় একটা পবিত্র আবেগ, ভয়টাই না সত্য, আর যাবতীয় মানুষ যা যা করে, ভালোবাসা, প্রেম, সাহস, প্রতিবাদ, প্রতিরোধ, এগুলো সব পাল্টে যেতে পারে। যেটা পাল্টায় না সেটা ভয়। ভয় না একটা নিরবিচ্ছিন্ন অবস্থান, মানে একবার যদি মানুষ ভয় পেয়ে যায়, তাহলে সেইটা সত্যিকারের একেবারে আসল অনুভূতি, সেইটাকে আপনি আর কোনোভাবে ঢাকা দিতে পারবেন না। এখন সেই ভয় কি আমার নেই? সেই শঙ্কা কি আমার নেই? অনিশ্চয়তা নিয়ে, বিশেষ করে অর্থনৈতিক অনিশ্চয়তা বা কাজের জায়গার অনিশ্চয়তা, কিন্তু সেইটা ভেবে আমি যেটা আমার থিয়েটারের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারবো না, তাতে যদি আমি ব্যান হই, কি করা যাবে, হব, তখন দেখা যাবে। কিন্তু তখন আমি কি করবো এক্ষুনি বলতে পারছি না। তখন হয়তো আমি আপোষ করে নিতে পারি, দিবারাত্রি আপোষ আর আপোষ বলে গান গাইতে গাইতে করে নিতে পারি। কিন্তু এখন পর্যন্ত আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি বিশ্বাস করি যে এইটা বলা উচিত, সেটা করা উচিত, তাই আমি করছি। এবং এই বিশ্বাসটা যদি আমি ধরে রাখতে পারি, তাহলে মনে করব যে আমি আমার সঙ্গে অন্তত সঠতা করলাম না। মানুষের সঙ্গে কি করলাম আমি জানি না। মানুষ এখন এত পাল্টে যায় অবলীলায়, তার চোখে কালিও পড়ে না। ফলে আমিও পাল্টে যেতে পারি, পরের দিনই বাইট দিতে পারি, আমি তখন যা বলেছিলাম ভুল বলেছিলাম। কিন্তু সেইটা বললে নিজের সঙ্গে নিজেরই তঞ্চকতা করা হবে, এবং একটা ঘৃণিত মানুষ হিসেবে তখন নিজেকেই নিজে আমি বিচার করব, এটুকুনি বলতে পারি। পরিবার কোনোদিনও সেই ব্যাপারটাতে একদমই আসে না, নাকি এটা আপনার মতামত? না না, আমার পরিবারে, আমাদের পারিবারিকভাবে, মানে আমার বাবা বা দাদারা কোনোদিনই কোনো ক্ষেত্রে কোনো আপোষপন্থী ছিলেন না। কারণ আপোষ করার মতো অবস্থা আমাদের কোনোদিন, আমাকে আপোষ করতে হবে কেন? হয় লোভ করলে অথবা অন্যায় করলে। আমি যদি অন্যায় না করি, আমি যদি লোভ না করি, তাহলে কিসের আপোষের প্রশ্ন আসছে? হ্যাঁ, যদি আমার সঙ্গে অন্যায় হয়, সেক্ষেত্রে আমি ডিবেট করতে পারি, সেক্ষেত্রে আমি প্রতিবাদ করতে পারি, বা সেক্ষেত্রে আমি ক্রমাগত লড়াই চালিয়ে যেতে পারি। কিন্তু সেই অন্যায় হচ্ছে, ক্ষমা করে দিন, মাফ করে দিন, আর করব না, সেই উৎসববৃত্তি, সেই নীচ জায়গায় নামা, আমি জানি না ভবিষ্যৎ কি, কত মানুষ কতভাবে পাল্টে গেল চোখের সামনে দেখলাম, আপনিও দেখলেন। ফলে সেই পাল্টে যেতে পারি না এটা জোর দিয়ে বলতে পারছি না, কিন্তু পাল্টাবো না এ অঙ্গীকার আমি নিজের সঙ্গে নিজে করেছি, সেখানে কোনো সমঝোতা হবে বলে আমি বিশ্বাস করি না। অনেকেই বলে যে স্পষ্ট কথা বলায় বিপদের সম্মুখীন হয়েছে, বা অনেক চর্চা হয়েছে, বিতর্ক এসছে। আপনার মনে হয় যে কখনো এই ভাষায় প্রতিবাদ করা বা এইভাবে বলাতে বিপদ এসছে আপনারও? বিপদ যদি বলি যে আমি সরকারি হলে অভিনয় করতে পারি না, তাহলে বিপদ। এখন সরকারি হলে অভিনয় করে কি আমি কি হতাম? বিরাট কিছু হয়ে যেতাম? নাকি আমার থিয়েটার আরও অনেক মানুষ দেখে আমাকে ধন্য ধন্য করে কাঁধে নিয়ে চাপতো? নাকি আমি সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেতাম? এগুলো কোনো মানে নেই। আপনি যেটা বলার, সেটা বলার জন্য যদি আপনার মনে হয় সঠিক, নির্ভয়ে বলতে পারেন, তাহলে বলবেন, এবং সেটা না বলবো না বলে এত এক্সকিউজ খোঁজার কোনো কারণ নেই। যেমন ধরুন, পুরস্কার ফিরিয়ে দিলাম, অনেকে বললেন যে পুরস্কারটা কি তৃণমূল সরকারের? আমি না, তাহলে পুরস্কারটা কার? বললো পুরস্কারটা সরকারের। আমি সরকারটা কার? বলে তৃণমূলের। আমি আমাকে যে দেবে সিদ্ধান্তটা নিয়েছে কে? বললো সরকারেরই কমিটি। তাহলে সরকারের কমিটিটা কার? বলে সরকারের। তাহলে সরকারই যদি সিদ্ধান্ত নেয় আমাকে পুরস্কারটা দেওয়ার, তা সেই সরকারের
বিরুদ্ধে যদি আমি প্রতিবাদ করি এবং যদি সেই সরকারেরই একজন অভিনেতা বা নেতা বলেন যে যদি প্রতিবাদ করেন তাহলে ওটা ফিরিয়ে দিন, তিনি সঠিক কথাই বলেছেন। তার মানে ওই সমঝোতার সূত্রেই তাহলে এই পুরস্কার নেওয়া হয়েছে যে আমি তোমায় পুরস্কার দেবো, তাহলে তুমি আমার বিরুদ্ধে কিছু বলবে না, মানে তাই দাঁড়ায়। তা সেক্ষেত্রে আমি পুরস্কার ফেরত দিয়েছি। আমি আগেই বললাম যে প্রতিবাদটাকে বেছে নিয়েছি এবং সরকারি গ্রান্ট পাই না। দিল্লিতে আমাদের এনএসডিতে আমরা শোয়ে অ্যাপ্লাইও করি না সেই কারণে। ফলে অনেক জায়গা থেকে আমাদের অভিনয়ের ক্ষেত্র বা শিল্পচর্চার ক্ষেত্রটা ছোট হয়ে যাচ্ছে, কিন্তু তার পেছনে তো আমাদের নির্দিষ্ট কতগুলো নীতি বা আদর্শ কাজ করছে বলেই, সেটাই তো আমার জোরের জায়গা, যে আমি ওইগুলোকে ফলো করি বলে, আমি ওইগুলোকে বিশ্বাস করি বলে, আমি ওইখানে থিতু হয়ে দাঁড়িয়ে আছি বলে। ফলে আমি অন্যান্য দিক থেকে আমি বঞ্চিত হব। আমি মধুসূদন মঞ্চ, গিরিশ মঞ্চ, রবীন্দ্র সদন পাবো না, আমি স্যালারি গ্রান্ট পাবো না, আমি দিল্লিতে শো করতে পারবো না। এবার আপোষ করলে এগুলো পারবো, আমি চুপ করে মুখ বুজে বন্ধ করে থাকলে পারবো, কিন্তু সেটা নিজের সঙ্গে তঞ্চকতা করা হবে। নিজের সঙ্গে তঞ্চকতা করে শিল্পচর্চা করার থেকে আমি বাজে কথা বলবো না, অন্য কিছু করা ভালো। এই যে একটা নাটক, একটা দলের যে খরচটা হয়, যে আর্থিক দিক রয়েছে, সেটার সঙ্গে অনেকটা লড়াই করতে হয় এখন। যে হল পাওয়া, যেটা আপনি বললেন যে সরকারি হল পাওয়া, সেটা অন্য জায়গায় করতে গেলে তো একটা খরচেরও ব্যাপার থাকে। হ্যাঁ, এক্সপেন্সিভ তো বটেই। এবং সেখানে আমাদের দলের সিনিয়ররা, কিছু জুনিয়র, তারা সবাই মিলে ফান্ডিং করি। এটা নিয়ে কোনো মানে রাগঢাক নেই। স্যালারি গ্রান্ট বন্ধ হয়ে যাওয়ার পরে খুবই খারাপ অবস্থায় দূর দূর থেকে সব ছেলেমেয়েরা আসে, তাদের একটা টাকা দেওয়া যেত, এখন সেই টাকা আমরা দিতে পারি না। খুব অল্প, অতি সামান্য যাতায়াতের টাকাটা দিই। কিছু শুভনুধ্যায়ী আছেন, তারা মাঝে মাঝে সাহায্য করেন। আর আমরা কিছু কল শোজ পাই এখন এই দলের নাম বা থিয়েটারের যোগ্যতার জন্যই, সেখান থেকে কিছু উদ্বৃত্ত টাকা থাকে। কিন্তু মানে দিন আনি দিন খাইয়ের অবস্থায় আমরা আছি, এবং এইভাবে আছি বলেই হয়তো আমাদের থিয়েটার যে স্পর্ধা সেটা জীবিত আছে। মানুষ যখন লড়াই করে, সর্ব অর্থেই লড়াই করলেই তার একটা স্পন্দন তৈরি হয়। একটাতে লড়াই করছি, আর একদিক থেকে সাবসিডি নিচ্ছি, এই দুটোর পরস্পর বিরোধী অবস্থান থেকে কোনো স্পষ্ট বার্তা দেওয়া মুশকিল হয়।